খাবো। ম্যাম আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? কেমন আছো? ম্যাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের লেকচার 18, তৃতীয় অধ্যায়, ভারত উপমহাদেশে মুঘল শাসন 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ। শাহজাহানের শাসনকাল 1627 থেকে 1658 খ্রিস্টাব্দ। আওরঙ্গজেবের শাসনকাল 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ। মমতাজ মহল কে ছিলেন তার সম্পর্কে ব্যাখ্যা। শাহজাহানের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন করো। আওরঙ্গজেবের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা। আওরঙ্গজেবের সিংহাসন আরোহণ ও রাজ্যাভিষেক সম্পর্কে ব্যাখ্যা। আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মূল্যায়ন করো। ধর্মনীতি সম্পর্কে বিশ্লেষণ করো। আওরঙ্গজেবের রাষ্ট্রনীতি সম্পর্কে ব্যাখ্যা। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। মমতাজ মহল কে ছিলেন তার সম্পর্কে ব্যাখ্যা করো। মুঘল সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম উজ্জ্বল তারকা সম্রাজ্ঞী মমতাজ মহল। মমতাজ মহলের প্রকৃত নাম আরজুমান্দ বানু বেগম, তবে ইতিহাসে তিনি মমতাজ মহল নামে পরিচিত। মমতাজ মহল শব্দের অর্থ হচ্ছে প্রাসাদের অলঙ্কার। তিনি ভারতের আগ্রায় 1593 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের 27 তারিখ জন্মগ্রহণ করেন। মমতাজ মহলের পিতা আসফ খান ছিলেন। এই আসফ খান ছিলেন সম্রাজ্ঞী নূরজাহানের আপন ভ্রাতা এবং মুঘল রাজ দরবারের একজন প্রভাবশালী অমাত্য ছিলেন। মমতাজ তার ফুপু নূরজাহানের মতোই অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন। বুদ্ধিমতী মমতাজ একজন প্রতিভাবান নারী রূপেও পরিচিতি লাভ করেন। সম্রাট জাহাঙ্গীর আসফ খানের কন্যার সৌন্দর্য ও প্রতিভার কথা জানতে পেরে প্রিয় পুত্র খুররম অর্থাৎ শাহজাহানের সাথে বিয়ে দেন। 1612 খ্রিস্টাব্দে মহা ধুমধামে দুজনের বিয়ে সম্পন্ন হয়। এখানে 612 খ্রিস্টাব্দ নিচে দাগ দিও কত খ্রিস্টাব্দে মমতাজ মহলের সাথে
শাহজাহানের বিবাহ সম্পন্ন হয়। এই লাইনটা তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1593 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের 27 তারিখ। এই লাইন আন্ডারলাইন করো। আর প্রকৃত নাম কি? আরজুমান বানু, এটা নিচে আন্ডারলাইন করো। আর মমতাজ মহল শব্দের অর্থ কি? এটা নিচে আন্ডারলাইন করো। দাম্পত্য জীবনে সম্রাট শাহজাহান ও মমতাজ মহল অত্যন্ত সুখী ছিলেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, বহু বিবাহ প্রথা অধ্যুষিত রাজপরিবারে শাহজাহান ও আরজুমান বানুর বিবাহের মতো অপর কোনো বিবাহ এরূপ আনন্দদায়ক হয়নি। তোমরা বহু বিবাহের উপরে ইনভার্টেড কমা দিয়ে অপর কোনো বিবাহ এরূপ আনন্দদায়ক হয়নি দাড়ি দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। কারণ বহু বিবাহের কথা উল্লেখ করা হয়েছে, তখন কি একজন পুরুষ কি করতো? একাধিক বিবাহ করতো। এই জন্য এই কথার উল্লেখ করেছে কি ঈশ্বরী প্রসাদ? বহু বিবাহ প্রথা। বস্তুত ফুপু নূরজাহানের মতো তিনিও তার আকর্ষণীয় সৌন্দর্য ও বুদ্ধিমত্তার দ্বারা স্বামী সম্রাট শাহজাহানের অন্তর জয় করেছিলেন। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে মমতাজ মহল ছিলেন একজন প্রতিভাবান উজ্জ্বল নারী। তিনি আরবি ও ফার্সি ভাষায় বিশেষ দক্ষতা অর্জন করেন। তার চরিত্রে নম্রতা ও বিনয়ের অপূর্ব সংমিশ্রণ ঘটেছিল। তিনি ছোট বয়সে অনেক মহৎ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও প্রেম ভালোবাসায় মমতাজ মহল স্বামী সম্রাট শাহজাহানের হৃদয়ের রানীতে পরিণত হয়েছিলেন। সম্রাট শাহজাহানের আরও স্ত্রী থাকলেও সম্রাট শাহজাহান মমতাজ মহলকেই তার প্রধান মহিয়সীর আসন দান করেন। সম্রাট রাজপরিবারের সকল মহিলার উপর তাকে প্রাধান্য এবং মমতাজ মহলকে মালিকাই জাহান উপাধিতে ভূষিত করেন এবং মালিকা উদ জামান উপাধিতে ভূষিত করেন। তো মালিকাই জাহান শব্দের অর্থ হচ্ছে বিশ্বের রানী, আর মালিকা উদ জামান শব্দের অর্থ হচ্ছে যুগের রানী। এগুলো এই দুটা নিচে আন্ডারলাইন করবে। ব্যক্তি জীবনে মমতাজ মহল ছিলেন ধর্মনিষ্ঠ ও উদারমনা। ফুপু সম্রাজ্ঞী নূরজাহানের মতো তিনিও তার স্বামী সম্রাট শাহজাহানের অন্তর জয় করতে পেরেছিলেন। এই জন্য সম্রাট শাহজাহান রাজ্য পরিচালনায় অনেক ব্যাপারেই মমতাজ মহলের পরামর্শ গ্রহণ করতেন। 1631 খ্রিস্টাব্দের 7 জুন চতুর্দশ সন্তান অর্থাৎ 14তম সন্তান প্রসবকালে মহিয়সী মমতাজ মহল বুরহানপুরে মৃত্যুবরণ করেন। তখন তার বয়স ছিল 39 বছর। প্রিয়তম পত্নীর অকাল ও আকস্মিক মৃত্যুতে সম্রাট শাহজাহান বেদনাকাতর হয়ে পড়েন। শোকাতুর সম্রাট এতটাই মুষড়ে পড়েছিলেন যে তিনি 7 দিন ঝরকায় দর্শন দেননি, এমনকি রাজকার্যেও অংশগ্রহণ নেননি। সম্রাট শাহজাহান প্রায়শই বলতেন, রাজ্যে আর কোনো মাধুর্য নেই, আমার জীবনে আর কোনো মোহও নেই। সম্রাট তার প্রিয়তমা স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা অনুরাগের বহিঃপ্রকাশ হিসাবে মমতাজ মহলের সমাধির উপর তাজমহল নির্মাণ করেন, যা বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। এটি প্রেমেরও ও ভালোবাসার এক উজ্জ্বল নিদর্শন এবং দৃষ্টান্ত হয়ে রয়েছে সারা পৃথিবীতে। 1631 খ্রিস্টাব্দের 7 জুনে যে তোমরা আন্ডারলাইন করবে, তিনি মমতাজ মহল কোথায় মৃত্যুবরণ করেন? বুরহানপুরে। এর নিচে আন্ডারলাইন করবে তার বয়স কত ছিল? 39 বছর। এটা নিচে আন্ডারলাইন করবে। আর তার নাম অনুসারে কি করা হয়? নির্মাণ করা হয় তাজমহল। এই তাজমহলের নিচে আন্ডারলাইন করবে। আর এখানে সম্রাট শাহজাহান প্রায়শই বলতেন যে রাজ্যে আর কোনো মাধুর্য নেই, আমার জীবনে আর কোনো মোহও নেই। এই লাইনটা দিয়েও অনেক সময় সৃজনশীল প্রশ্ন হয়, তোমরা এটা খেয়াল করবে। শাহজাহানের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন। সম্রাট শাহজাহান খাঁটি মুসলমান ছিলেন, নিয়মিত নামাজ পড়তেন এবং রমজান মাসে রোজা রাখতেন। এছাড়া তিনি ধর্ম সহিষ্ণু ছিলেন। তার রাজদরবারে জেসুইট ধর্মযাজকগণ যথেষ্ট সম্মান লাভ করেছিলেন। তাছাড়া আব্দুল হামিদ লাহোরী, আব্দুল হাকিম শিয়ালকুটি, মুহিব আল সৈয়দী, মীর আব্দুল কাসিম প্রমুখ মুসলিম কবি, সাহিত্যিক ও ঐতিহাসিক ছাড়াও বহু হিন্দু কবি, দার্শনিক, জ্যোতির্বিদ ও সঙ্গীত শিল্পী যেমন তুলসীদাস, বিহারীলাল, কবীন্দ্র, চিত্রখান, লাল খান গুণ সমুদ্র, জগন্নাথ তার রাজদরবারকে অলঙ্কৃত করেছিলেন। সম্রাট জগন্নাথকে মহাকবি রায় উপাধিতে ভূষিত করেছিলেন। তার রাজত্বকালকে অনেক ঐতিহাসিক মুঘল যুগের স্বর্ণযুগ বলে আখ্যায়িত করেন।
তোমরা এই যে সম্রাট কাকে কোন কবিকে দেন? মহাকবি রায় জগন্নাথের নিচে আর মহাকবি রায়ের নিচে আন্ডারলাইন করবে। আর তারাযুদ্ধকালকে ইতিহাসে কি বলা হয়? মুঘল স্বর্ণযুগ বলা হয়। এটা দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয় যে কোন দিল্লির বা মুঘল কোন শাসকের শাসনামলকে স্বর্ণযুগ বলে আখ্যায়িত করো, তখন তোমাদের উঠে আসবে সম্রাট শাহজাহান। কিন্তু তার বিশাল সাম্রাজ্যের রক্ষণাবেক্ষণ, বিশাল সৈন্যবাহিনী, ভরণ-পোষণ, প্রীতি, বিলাসপ্রিয়তা, রাষ্ট্রীয় ব্যয়, বহু নর্তকী পোষণ, হেরেমে বহু দাসী নিযুক্তিকরণ, ব্যালে নৃত্য আয়োজন এবং ব্যয়বহুল সমাধি নির্মাণ কার্যের ফলে রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়েছিল। সাম্রাজ্যের সামরিক ব্যবস্থা ভেঙে পড়েও রাজ্য শাসন শিথিল হয়ে পড়ে, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতনের বীজ সমৃদ্ধির আড়ালে অঙ্কিত হয়েছিল। ঐতিহাসিক এডওয়ার্ডস ও গ্যারেট বলেন, অনাড়ম্বরপূর্ণ বাহ্যরূপের মধ্যে লুকায়িত ছিল এক ক্ষয়িষ্ণু অভ্যন্তর। এই যে আড়ম্বরের উপরে ইনভার্টেড কমা দিয়ে এক ক্ষয়িষ্ণু অভ্যন্তরে দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। আর ফ্রান্সের চতুর্দশ লুইয়ের রাজত্বকালের সাথে শাহজাহানের আমলের বহু মিল রয়েছে। এই লাইনটা আন্ডারলাইন করবে। ফ্রান্সের চতুর্দশ লুইয়ের সাথে কার তুলনা করা হয়? কোন মুঘল শাসকের? সম্রাট শাহজাহানের তুলনা করা হয়। সম্রাট শাহজাহানের কৃতিত্ব। সম্রাট শাহজাহান বিজেতা হিসাবে যথেষ্ট যোগ্যতারও পরিচয় দিয়েছিলেন। এ সময় তিনি হুগলি ও দাক্ষিণাত্যের আহমদনগর মুঘল সাম্রাজ্যভুক্ত করেন, বিজাপুর ও গোলকোন্ডার উপর মুঘল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেন। তার সময়ে আহমদীদের পরাজিত করে মুঘল বাহিনী কামরূপ অধিকার করতে সক্ষম হয়। ফলে শাহজাহানের সময় মুঘল সাম্রাজ্যের সীমা বাংলার সিলেট থেকে সিন্ধু এবং আফগানিস্তানে বিস্তৃত দুর্গ থেকে দাক্ষিণাত্যের আউসা অঞ্চল পর্যন্ত বিস্তার ঘটেছিল। এই জন্যই সম্ভবত ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন, শাহজাহানের রাজত্বকালে মুঘল বংশ ও সাম্রাজ্য গৌরবের চরম শিখরে আরোহণ করে। এই শাহজাহানের উপরে ইনভার্টেড কমা দিয়ে চরম শিখরে আরোহণ করে দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। প্রতিভাধর শাসক হিসাবে সম্রাট শাহজাহান তার রাজত্বের ৩০ বছরের সাম্রাজ্যের শান্তিপূর্ণ শান্তি শৃঙ্খলা স্থাপন, প্রশাসনিক অর্থনৈতিক ব্যবস্থার পুনর্গঠনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি সম্রাট আকবরের শাসন ব্যবস্থারই গ্রহণ করেছিলেন, তবে ক্ষেত্রবিশেষ তিনি প্রয়োজনীয় সংস্কার দ্বারা সম্রাট আকবরের ব্যবস্থার উন্নয়ন সাধন করেন। সম্রাট আকবরের মন্ত্রী ব্যবস্থাকে সম্রাট শাহজাহান ঢেলে সাজান। সম্রাট রাজস্বের হার নির্ধারণ করেন। নতুন নিয়ম অনুযায়ী 3/1 পরিবর্তে 2/1 রাজস্ব ধার্য করা হয়। সম্রাট শাহজাহানের শাসন ব্যবস্থা দক্ষতা সম্পর্কে ঐতিহাসিকরা ভূয়সী প্রশংসা করেছেন। ঐতিহাসিক লেনপুল বলেন যে শাহজাহানের দয়া দাক্ষিণ্য ও জনকল্যাণমূলক কার্যাদি তাকে জনপ্রিয় করে তুলেছিল। কাফি খান বলেন, যদিও আকবর ছিলেন বিজেতা ও আইন প্রণেতা, তথাপি সাম্রাজ্যের শান্তি সংহতি ও প্রতিটি শাসন বিভাগের কর্মদক্ষতার দিক দিয়ে শাহজাহানের রাজত্বকাল বিশেষ গুরুত্বপূর্ণ। ইটালির পর্যটক মানুচি শাহজাহানের উন্নত ও নিরপেক্ষ বিচারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সম্রাট তার কর্মচারীদের উপর সর্বদা সজাগ দৃষ্টি রাখতেন এবং কর্তব্যে অবহেলায় তাদের কঠোর শাস্তি প্রদানে দ্বিধাবোধ করতেন না। তিনি এখানে এই সম্রাটের উপর ইনভার্টেড কমা দিবে আর শাস্তি প্রদানে দ্বিধাবোধ করতেন না দিয়ে দাঁড়িয়ে দিবে। আর ইটালির পর্যটক মানুচি এটা নিচে আন্ডারলাইন করবে। মানুচি কোন স্থানের পর্যটক ছিলেন বা কোন দেশের? ইটালির পর্যটক। তিনি মনসবদারদের স্তর কমিয়ে কর্তব্য পালনে কঠোর নির্দেশ দেন। প্রজাদেরকে তিনি অকাতরে দান করতেন। তার রাজত্বকালে কৃষকদের সার্বিক উন্নতি সাধিত হয়। কৃষির উন্নয়নের জন্য তিনি পাঞ্জাবের বিখ্যাত রাভি নদীর খাল খনন এবং ফিরোজ খালের পুনঃখনন করেন। ঐতিহাসিক মোরল্যান্ড শাহজাহানের রাজত্বকালকে কৃষির ক্ষেত্রে শান্তির যুগ বলে অভিহিত করেন। এখানে তোমাদের এই যে কৃষির ক্ষেত্রে শান্তির যুগ বলে অভিহিত করেন, এটা দিয়েও অনেক সময় সৃজনশীল প্রশ্ন হয়, তোমরা এটা খেয়াল করবে এবং আন্ডারলাইন করবে।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নতি। সম্রাট শাহজাহান ব্যবসা বাণিজ্যের জন্য প্রচুর উৎসাহ দেন। কারখানাগুলো তিনি নিজে তদারকি করতেন। তার রাজত্বকালে পশ্চিম এশিয়া ও ইউরোপের সাথে রপ্তানি বাণিজ্যে প্রভূত উন্নতি সাধিত হয়। এছাড়াও তিনি মুদ্রায় যেমন দুইটি পিঠ থাকে, তেমনি শাহজাহানের রাজত্বকালেও দুইটি দিক ছিল। তার ঐশ্বর্য আড়ম্বর প্রিয়তার আড়ালে শাসন ব্যবস্থাকে দুর্বল দিকগুলো আড়ালে রেখেছিল। প্রত্যক্ষদর্শী ফ্রাঁসোয়া বার্নিয়ার বলেন, এই সময় কৃষক ও কারিগর শ্রেণী সরকারি কর্মচারীদের অন্যায় চাহিদা মেটাবার পর নিজেদের ভরণ-পোষণের জন্য হাতে কিছু রাখতে পারত না। পিটার মান্ডি দাক্ষিণাত্যে দুর্ভিক্ষের যে চিত্র তুলে ধরেছেন তা খুবই করুণ। গ্রামীণ ভারতকে দারিদ্র্যে ডুবিয়ে শাহজাহান দিল্লি আগ্রাকে অপরূপ সাজে সাজিয়ে জাতীয় অর্থনীতিকে দুর্বল করেন। তবে আড়ম্বর স্থাপত্য নির্মাণ এবং বিরাট সেনাদল পুষতে বহু অর্থ ব্যয় হতো। এজন্য প্রজাদের উপর কর বাড়াতে হয়। ঐতিহাসিক এ কে দত্ত বলেন, এভাবে জাতীয় দেলীয়পনা আরম্ভ হয়, যা পরবর্তী রাজত্বকালে বৃদ্ধি পায় এবং তৈমুর বংশীয় সাম্রাজ্যের পতনের একটি প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তিনি তার পুত্রদের উপর নিয়ন্ত্রণ হারাবার ফলে এবং দারার প্রতি অতিশয় দুর্বলতা প্রকাশের কারণে উত্তরাধিকার যুদ্ধ বাধে এবং এটাই ছিল সর্বাপেক্ষা একটি দুঃখজনক ঘটনা। আওরঙ্গজেবের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা। ভারতের মুঘল রাজবংশের শেষ কীর্তিমান ও সফল সম্রাট ছিলেন মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর। তার অর্ধশতাব্দীর অর্থাৎ 50 বছরের রাজত্বকাল মুঘল ইতিহাসে দ্বন্দ্ব, বিক্ষুব্ধ ও ঘটনাবহুল। ঐতিহাসিক যাদুনাথ সরকার বলেন, আওরঙ্গজেবের ইতিহাস বস্তুত ভারতবর্ষের 60 বছরের ইতিহাস। তার রাজত্বকালে 1658 থেকে 1707 খ্রিস্টাব্দে 17 শতকের শেষভাগ জুড়ে আছে এবং এটি আমাদের দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা আওরঙ্গজেবের উপরে ইনভার্টেড কমা দিয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। প্রাথমিক জীবন সম্রাট আওরঙ্গজেবের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা। সম্রাট আওরঙ্গজেব সম্রাট শাহজাহান ও মমতাজ মহল অর্থাৎ আরজুমান্দ বেগমের তৃতীয় পুত্র। শাহজাহান দাক্ষিণাত্যের সুবাহদার থাকাকালে আহমদাবাদ ও মালব সীমান্তের দুধে নামক স্থানে 1618 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব জন্মগ্রহণ করেন। অন্যান্য শাহজাদাদের মতো পিতা সম্রাট শাহজাহানও তার প্রতি উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করেন। আওরঙ্গজেব অত্যন্ত মেধাবী ছিলেন। অতি অল্প বয়সেই আওরঙ্গজেব কোরআন ও হাদিসে বিশেষ ব্যুৎপত্তি এবং আরবি ও ফার্সি, তুর্কি ও হিন্দি ভাষায় পারদর্শিতা অর্জন করেন। ইসলামী ধর্মতত্ত্বেও তার প্রগাঢ় অনুরাগ ছিল। সমরবিদ্যায় তিনি বিশেষ শিক্ষা পেয়েছিলেন। মাত্র 17 বছর বয়সেই বুলেন্দার ঝুঁঝর সিংহের বিরুদ্ধে তিনি তার সমর প্রতিভা ও কূটনীতি জ্ঞানের প্রমাণ দেন। 1636 খ্রিস্টাব্দের 18 বছর বয়সে আওরঙ্গজেব দাক্ষিণাত্যের সুবেদার হিসেবে নিয়োগ লাভ করেন। 8 বছর সাফল্যের সাথে দায়িত্ব পালন করে বড় ভাই দারাশিকোর ইচ্ছার কারণে আওরঙ্গজেব দাক্ষিণাত্যের সুবেদার পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন। 1645 খ্রিস্টাব্দে তাকে গুজরাটে সুবাদার নিযুক্ত করা হয়। 1647 খ্রিস্টাব্দে সম্রাটের নির্দেশে আওরঙ্গজেব বল্ক ও বাদকশানের অভিযানে নেতৃত্ব দেন। 1648 থেকে 1652 খ্রিস্টাব্দ পর্যন্ত মুলতান ও সিন্ধুতে শাসনকর্তার দায়িত্ব পালন করেন। 1652 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব পুনরায় দাক্ষিণাত্যের সুবেদার পদ লাভ করেন এবং 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পদে বহাল ছিলেন। তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1618 খ্রিস্টাব্দে আন্ডারলাইন করবে। আর সম্রাট শাহজাহান এবং মমতাজ মহলের কততম পুত্র ছিলেন? তৃতীয় পুত্র, এর নিচেও আন্ডারলাইন করবে। আর তিনি কত বছর বয়সে দাক্ষিণাত্যের সুবেদার নিযুক্ত হন? 18 বছর বয়সে। কত খ্রিস্টাব্দে? 1636 খ্রিস্টাব্দে। তিনি পুনরায় আবার দাক্ষিণাত্যের সুবাদার নিযুক্ত হন কবে? 1652 খ্রিস্টাব্দে। এটা দাগ দিবে, আন্ডারলাইন করবে। 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পদেই বহাল ছিলেন। এটা নিচেও তোমরা আন্ডারলাইন করবে। সিংহাসন আরোহণ ও রাজ্যাভিষেক সম্পর্কে ব্যাখ্যা। রক্তক্ষয়ী উত্তরাধিকার সংগ্রামে নিজ কৃতিত্বের সুস্পষ্ট প্রমাণ দিয়ে আওরঙ্গজেব ভ্রাতৃদ্বন্দ্বে ভাইদের পরাজিত ও পিতা সম্রাট শাহজাহানকে আগ্রার দুর্গে বন্দী করে 1658 খ্রিস্টাব্দের 21শে জুলাই মুঘল সিংহাসনে আরোহণ করেন। এখানে তার প্রথম অনাড়ম্বর
অভিষেক অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে খাওয়াজার যুদ্ধে প্রতিদ্বন্দ্বী ভাই শাহ সুজাকে এবং দেওরাইয়ের যুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী বড় ভাই দারা শিকোকে চূড়ান্তভাবে পরাজিত করে আওরঙ্গজেব দিল্লি অধিকার করেন। দিল্লি জয়ের পর 1659 খ্রিস্টাব্দের 5ই জুন মহাসমারোহে তার দ্বিতীয় রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়। আওরঙ্গজেব আবুল মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে ষষ্ঠ মুঘল সম্রাট হিসাবে সিংহাসনে অধিষ্ঠিত হন। 2 মাস ধরে চলা রাজ্যাভিষেক অনুষ্ঠানে সাম্রাজ্যের সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে। তিনি কত খ্রিস্টাব্দে প্রথমেই করলেন? আগ্রার দুর্গে বন্দী 1628 খ্রিস্টাব্দের 21শে জুলাই তিনি মুঘল সিংহাসনে আরোহণ করেন। ঠিক একই সময়ে 1658 খ্রিস্টাব্দে 21শে জুলাই পিতা সম্রাট শাহজাহানকে তিনি কোথায় বন্দী করে রাখেন? আগ্রা দুর্গে, এর নিচে আন্ডারলাইন করবে। তার দ্বিতীয় অভিষেক হয় কত খ্রিস্টাব্দে? 1659 খ্রিস্টাব্দে 5ই জুন, অর্থাৎ দ্বিতীয় সময় তিনি সিংহাসনে বসলেন দিল্লির। আর তার উপাধি কি ছিল? আবুল মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর বাদশাহ শাহ গাজী, এর নিচেও আন্ডারলাইন করবে। আর তার রাজ্যাভিষেক বা অভিষেক অনুষ্ঠান কয় মাস ধরে চলছিল? 2 মাস, এর নিচেও আন্ডারলাইন করবে। প্রাথমিক কার্যাবলী। সিংহাসনে আরোহণ করে সম্রাট আওরঙ্গজেব কতগুলো প্রজা কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি জনদুর্ভোগ লাঘব ও প্রজাসাধারণের জীবনমান সহজ ও সুখকর করার জন্য শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য হ্রাস এবং অতিরিক্ত অতিরিক্ত ও কষ্টকর 80 প্রকারের কর বাতিল করেন। সমসাময়িক ঐতিহাসিক কাফি খানের মতে সম্রাট প্রায় 80 প্রকার আইনি ও বেআইনি কর মওকুফ করেছিলেন। মওকুফকৃত করের মধ্যে উল্লেখযোগ্য ছিল হিন্দুদের দেওয়া তীর্থকর, বাণিজ্য পণ্যের উপর ধার্যকৃত রাহাদারি, মানদারি কর এবং শস্য কর ইত্যাদি। এই 3টা করের নিচে দাগ দিবে যে কি কর, বাণিজ্য কর কি ছিল? রাহাদারি, মানদারি কর এবং শস্য কর, এই 3টা। আর হিন্দুদের উপর কি কর? তীর্থকর, এর নিচে আন্ডারলাইন করবে। আর কত প্রকার কর রহিত করেছিলেন? 80 প্রকার, এর নিচে আন্ডারলাইন করবে। সম্রাট শাহজাহান নিজে একজন নিষ্ঠাবান সুন্নি মুসলমান ছিলেন, তাই সুন্নি মুসলমানদের সন্তুষ্টি অর্জনের জন্য তিনি কতগুলো পদক্ষেপ নেন। যেমন মাদকের ব্যবহার নিষিদ্ধ করা হয়, সম্রাটের ঝরকা প্রদর্শন প্রথা রহিত করা হয়, সতীদাহ প্রথা বেআইনি করা হয়, রাজদরবার থেকে সভাকবি সহ সম্রাটের স্তুতি স্তাবকদের বিতাড়িত করা হয়, নওরোজ উৎসব উদযাপন, জুয়া খেলা, রাজদরবারের সঙ্গীত বাদ্য এবং সম্রাটের কপালে চন্দনের রাস্তিকা প্রদান নিষিদ্ধ করা হয়, সম্রাট কালেমার পবিত্রতা রক্ষার জন্য মুদ্রায় কালেমা অঙ্কনের রীতি বাতিল করেন, সৌর পঞ্জিকার পরিবর্তে চন্দ্রমাসের গণনায় বর্ষপঞ্জি চালু করা হয়, দিনে ইলাহি ধর্মমতের অবসান ঘটানো হয়, মহরমের অনুষ্ঠান উদযাপন সীমিত এবং তাজিয়া নিষিদ্ধ করা হয়, জরাজীর্ণ মসজিদ ও খানকাসমূহ সংস্কার এবং রাজভান্ডার থেকে ইমাম ও মুয়াজ্জিনদের বেতন ভাতা দানের ব্যবস্থা করা হয়, দুর্নীতি রোধ ও জনসাধারণের নৈতিক জীবনমান রক্ষার উদ্দেশ্যে মুতাসিব কর্মকর্তাদের তৎপরতা জোরদার করা হয়, প্রজাসাধারণের সুবিধার জন্য পরিকল্পিতভাবে রাস্তাঘাট ও সেতু নির্মাণ ও সংস্কার করা হয়, শিক্ষা বিকাশের জন্য অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়, দুর্ভিক্ষ মোকাবেলার জন্য প্রতিটি জেলায় সরকারি শস্য সংরক্ষণাগার সহ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল্যায়ন। দাক্ষিণাত্য নীতি সম্রাট আওরঙ্গজেবের শাসনকালের একটি বিশেষ উল্লেখযোগ্য অধ্যায়। উত্তর ভারতের রাজনৈতিক সমস্যা সমাধান করে সম্রাট দক্ষিণ ভারতের দিকে নজর দেন এবং 1681 খ্রিস্টাব্দ থেকে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত দাক্ষিণাত্যের মারাঠা দমনে প্রচেষ্টা এবং বিজাপুর ও গোলকোন্ডা অধিকার করে জীবনের পরিসমাপ্তি ঘটার ইতিহাসে এটাই তার দাক্ষিণাত্য নীতি নামে পরিচিত। সম্রাটের দাক্ষিণাত্য নীতির পেছনে বহুবিধ রাজনৈতিক, সামরিক ও প্রশাসনিক কারণ নিহিত ছিল। এক, পূর্বপুরুষদের নীতি অনুসরণ। অনেক ঐতিহাসিক মনে করেন আওরঙ্গজেব দাক্ষিণাত্য নীতি সম্রাট আকবরের সম্প্রসারণ নীতিরই অনুসরণ মাত্র। ভৌগোলিক বৈচিত্র্য ও সমৃদ্ধির জন্য ভারতের আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ অঞ্চল দাক্ষিণাত্যে আধিপত্য প্রতিষ্ঠায় আকবর সহ সকল সম্রাটই চেষ্টা করেছিলেন। সম্রাট আওরঙ্গজেব পূর্বপুরুষদের এ নীতি অনুসরণ করেন। মুঘল সাম্রাজ্যের প্রতিরক্ষা। বিজাপুর, গোলকোন্ডা সহ দাক্ষিণাত্যে ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিম রাজ্যসমূহ মুঘল
সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তাছাড়া মহারাষ্ট্রীয় অভ্যুত্থান মোকাবেলার জন্য বিজাপুর ও গোলকোন্ডা নিয়ন্ত্রণ জরুরি বলে সম্রাট আওরঙ্গজেব মনে করেছিলেন। ৩. প্রশাসনিক কারণ। বিজাপুর ও গোলকোন্ডা মুঘল সাম্রাজ্যকে নিয়মিত করদানে চুক্তিবদ্ধ ছিল, কিন্তু তারা চুক্তি ভঙ্গ করে করদানে বিরত থাকায় সম্রাট প্রশাসনিক প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জরুরি বলে মনে করেছিলেন। ৪. মারাঠা অভ্যুত্থান রোধ। শিবাজি অর্থাৎ মারাঠা নেতা শিবাজি ও তার পুত্র শম্ভুজির নেতৃত্বে দাক্ষিণাত্যে মারাঠা শক্তির অভ্যুত্থান সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালের একটি ভয়ঙ্কর এবং দুঃসহ কারণ হয়ে দাঁড়িয়েছিল। মারাঠাদের জাতীয়তাবাদী অভ্যুত্থান মুঘল সার্বভৌমত্বের প্রতি বিশেষ হুমকি হয়ে দেখা দিয়েছিল। এই হুমকি মোকাবেলায় মারাঠা শক্তির অভ্যুত্থান রোধ করার জন্য সম্রাট আওরঙ্গজেবকে দাক্ষিণাত্য নীতি গ্রহণ করতে হয়। ৫. যুবরাজ আকবরের বিদ্রোহ দমন। সম্রাট আওরঙ্গজেব বিদ্রোহী পুত্র যুবরাজ আকবরের সাথে মারাঠা নেতা শম্ভুজির মৈত্রী ও সন্ধি স্থাপনে সম্রাট বিচলিত হন। পুত্র পুত্রের বিদ্রোহ দমন ও তাকে উপযুক্ত শাস্তি প্রদানের উদ্দেশ্যে সম্রাট আওরঙ্গজেব দাক্ষিণাত্য অভিযানের সিদ্ধান্ত নেন। এই হচ্ছে তার দাক্ষিণাত্য অভিযানের কারণগুলো। এখন দাক্ষিণাত্য নীতির পর্যায়। সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতিকে ৩টি পর্যায়ে ভাগ করা যায়। এটা নিয়ে চালান করবি যে সম্রাটের দাক্ষিণাত্য নীতিকে কয় পর্যায়ে ভাগ করা যায়? ৩টি পর্যায়ে। প্রথম পর্যায়ে ১৬৫৮ থেকে ৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত এই পর্বে সম্রাট দাক্ষিণাত্য মারাঠা নেতা শিবাজির বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন। দ্বিতীয় পর্যায় ১৬৮০ থেকে ৮৭ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যাপ্ত সময়কালে সম্রাট দাক্ষিণাত্যের মুসলিম রাষ্ট্র বিজাপুর ও গোলকোন্ডা অধিকার করেন। তাছাড়া বিদ্রোহী যুবরাজ আকবরের আশ্রয়দাতা এবং তদানীন্তন মারাঠা নেতা শম্ভুজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। তৃতীয় পর্যায় ১৬৮৭ থেকে ১৭০৭ খ্রিস্টাব্দ সম্রাট আওরঙ্গজেব মারাঠা নেতা শম্ভুজি ও অন্যান্য মারাঠা নেতাদের বিরুদ্ধে সংগ্রামে রত ছিলেন। এই ছিল তার দাক্ষিণাত্য নীতির ৩টি পর্যায়। এটা খুব ভালো করে আন্ডারলাইন করবে এবং খুব ভালো করে শিখবে। প্রথম পর্যায় শিবাজির উত্থান। ভারতে মারাঠা অভ্যুত্থানের মহানায়ক শিবাজি। তার পিতার নাম শাহাজি ভোসলে এবং মাতা জিজাবাই। মারাঠা অভ্যুত্থানের প্রধান নায়ক শিবাজির জন্ম ১৬২৭ খ্রিস্টাব্দে। তার পিতা শাহাজি দ্বিতীয় তুকবাইকে নিয়ে শিবাজির জন্মের পূর্বে কর্ণাটক চলে গেলে শিবাজি এবং তার মা পুনাতে দাদা কুন্দদেব নামে এক ব্রাহ্মণের তত্ত্বাবধানে বসবাস করতে থাকেন। এই সময় থেকে রামায়ণ ও মহাভারতের নানা বীরত্বগাথার সাথে পরিচয় সূত্রে শিবাজির মধ্যেও বীর হওয়ার বাসনা জাগ্রত হয়। গুরু রামদাস ও তুকারাম শিবাজিকে ভারতের স্বাধীন হিন্দু রাজ্য প্রতিষ্ঠার প্রেরণায় উদ্বুদ্ধ করেন। এই লক্ষ্যে শিবাজি পার্বত্য অঞ্চলের মারাঠা কৃষিজীবীদের সংগঠিত করে মারাঠাদের জাতীয়তাবাদ ও ধর্মীয় প্রেরণায় উদ্বুদ্ধ করে ঐক্যবদ্ধ এক সংগ্রামী জাতিতে পরিণত করেন। এখানে মারাঠা শিবাজিকে এটা সম্পর্কে বলা হয়ে গেল, এটাও তোমরা খেয়াল রাখবে। শিবাজি সম্পর্কে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে। শিবাজির বিরুদ্ধে অভিযান। আওরঙ্গজেব দাক্ষিণাত্যে সুবাদার থাকা অবস্থায় শাহাজি ভোসলে ও তার পুত্র শিবাজির তৎপরতা লক্ষ্য করতেন। ১৬৪৬ খ্রিস্টাব্দে শিবাজি বিজাপুরের তোরনা দুর্গ এবং এরপর রায়গড় দুর্গ অধিকার করে একে একে তিনি চাকান, বারমতি, ইন্দ্রপুর, পুরন্দর ও কুন্দার দুর্গ জয় করেন। শিবাজির তৎপরতায় ক্ষুব্ধ হয়ে বিজাপুরের সুলতান তার পিতা শাহজি ভোসলেকে জিম্মি করলে ১৬৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত শিবাজি তার সমর তৎপরতা অর্থাৎ সামরিক তৎপরতা বন্ধ রাখেন। কিন্তু শিবাজি ১৬৫৬ খ্রিস্টাব্দে চন্দ্ররাও মুরের নিকট থেকে অর্ধস্বাধীন সামন্ত রাজ্য জাবলি দখল করে এবং ১৬৫৭ খ্রিস্টাব্দে আহমদনগর ও জুনা লণ্ঠন করেন। শিবাজি শক্তি বৃদ্ধিতে সম্রাট আওরঙ্গজেব শঙ্কাবোধ করেন এবং দাক্ষিণাত্যে সুবেদার থাকা অবস্থায় তাকে দমনের চেষ্টা করেন, কিন্তু উত্তরাধিকার সংঘাতের কারণে তিনি পদক্ষেপ নিতে পারেননি। ক্ষমতায় বসে সম্রাট আওরঙ্গজেব শিবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আফজাল খানকে প্রেরণ করা হয়, কিন্তু ৫৯ খ্রিস্টাব্দে ১০ই নভেম্বর শিবাজি কৌশলে আফজাল খানকে হত্যা করে প্রতাপগড় দুর্গে ডেকে নিয়ে তাকে হত্যা করেন। নেতৃত্বহীন বিজাপুর বাহিনী পরাজিত হলে সম্রাট আওরঙ্গজেব শিবাজিকে তার অধিকৃত অঞ্চলে স্বাধীন শাসক হিসেবে স্বীকৃতি দানে বাধ্য হন।
আফজাল খানের মৃত্যুর পর প্রথমে শায়েস্তা খান ও পরে শাহজাদা মুয়াজ্জেমকে দাক্ষিণাত্যের সুবেদার পাঠানো হয়। এই লাইনটা আন্ডারলাইন করবে, যে প্রথমে কাকে দাক্ষিণাত্যের সুবেদার করা হয়, প্রথমে শায়েস্তা খান, পরে শাহজাদা মুয়াজ্জেমকে। শায়েস্তা খান সফল না হলেও মুয়াজ্জেম রায়গড় ও পুরন্দর দুর্গসহ একে একে শিবাজি নিয়ন্ত্রিত বেশ কয়েকটি দুর্গ দখল করে তাকে কোণঠাসা করে ফেলে। শেষ পর্যন্ত শিবাজি মুঘলদের সাথে পুরন্দরে চুক্তি সম্পাদনে বাধ্য হন। চুক্তি মোতাবেক শিবাজি তার অধিকৃত 25টি দুর্গ মুঘলদের হাতে ছেড়ে দেন। বিজাপুরের বিরুদ্ধে যুদ্ধে মুঘলদের সহায়তার প্রতিশ্রুতি দেন। মুঘলরাও শিবাজিকে বিজাপুর রাজ্যের কয়েকটি জেলার যৌথ আদায়ের অনুমতি দেয়। বিজাপুর ও গোলকোন্ডার সাথে শিবাজি যেন কোনো ঐক্য করতে না পারে, সেজন্য জয় সিং কৌশলে শিবাজিকে মুঘল রাজদরবার আগ্রায় নিয়ে নজরবন্দি করে রাখেন। অবশ্য শিবাজি কৌশলে আগ্রা থেকে মহারাষ্ট্রে যান। পরে 3 বছর শক্তি সঞ্চয় করে 1670 খ্রিস্টাব্দে শিবাজি পুনরায় মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এবং উত্তর পশ্চিম সীমান্তে আওরঙ্গজেবের ব্যস্ততার সুবাদে মুঘল প্রদেশ মেবার, বাগলানা ও খানদেশ আক্রমণ করে এবং সুরাট থেকে চৌথ আদায় করে নিজেকে শাসক হিসাবে ঘোষণা করেন। 1674 খ্রিস্টাব্দে 6 জুন রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়। শিবাজি ছত্রপতি উপাধি গ্রহণ করেন। শিবাজির অভিষেকের মধ্যে দিয়ে দাক্ষিণাত্যে একটি হিন্দু রাজ্য গঠিত হয়। 1680 খ্রিস্টাব্দে জুন মাসে মহারাষ্ট্রে শিবাজির মৃত্যু হয়। শিবাজি কি উপাধি গ্রহণ করলেন? ছত্রপতি। এর নিচে আন্ডারলাইন করবে। আর তিনি কি কবে দাক্ষিণাত্যে কি রাষ্ট্র গঠন করেছিলেন? এটা হিন্দু রাষ্ট্র, সেটা নিচে আন্ডারলাইন করবে। দ্বিতীয় পর্যায়, ছত্রপতি শিবাজির মৃত্যুতে মারাঠা শক্তি দুর্বল হয়নি, বরং দাক্ষিণাত্যে ক্রমে মুঘল বিরোধিতা বাড়তে থাকে। এই ঘটনায় সম্রাট শঙ্কাবোধ করেন এবং দাক্ষিণাত্যের ব্যাপারে নতুন নীতি গ্রহণ করেন। সকল দিক বিবেচনা করে সম্রাট আওরঙ্গজেব রাজধানী ছেড়ে দাক্ষিণাত্যে চলে আসেন এবং আহমদনগরে বসবাস শুরু করেন। কারণ তখন আহমেদনগরের রাজধানী, দাক্ষিণাত্যের রাজধানী ছিল কি? আহমেদনগর। 1682 খ্রিস্টাব্দে থেকে তার রাজত্বের অবশিষ্টাংশ পর্যন্ত আহমদনগরেই তার প্রধান রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়। বিজাপুর অভিযান। দাক্ষিণাত্যে বিজাপুরের রাজ্যে মুঘলদের বার্ষিক করদানে চুক্তিবদ্ধ ছিল, কিন্তু তারা চুক্তি ভঙ্গ করলে 1665, 1680, 1682 খ্রিস্টাব্দে যথাক্রমে জয় সিং, দিলির খান এবং শাহজাদা মুয়াজ্জেমের 3টি অভিযান ব্যর্থ হয়। 1685 খ্রিস্টাব্দে শাহজাদা মুয়াজ্জেমের নেতৃত্বে মুঘল বাহিনী পুনরায় বিজাপুর অবরোধ করে। দীর্ঘ 15 মাস অবরোধ থাকা সত্ত্বেও বিজাপুর দখল করা সম্ভব না হওয়ায় স্বয়ং সম্রাট অবরোধ তত্ত্বাবধানে বিজাপুর উপস্থিত হন। সম্রাটের উপস্থিতিতে মুঘল বাহিনীর মনোবল বৃদ্ধি পায় এবং 1686 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে বিজাপুরে সুলতান সিকান্দর শাহ আত্মসমর্পণ করেন। এই আত্মসমর্পণের মধ্য দিয়ে আদিল শাহী সালতানাতের অবসান ঘটে এবং বিজাপুর মুঘল সাম্রাজ্যভুক্ত হয়। বিজাপুর জয়ের মধ্য দিয়ে কোন সালতানাতের অবসান ঘটে? আদিল শাহী। এর নিচে আন্ডারলাইন করবে। গোলকোন্ডার অধিকার। গোলকোন্ডার কুতুব শাহী সুলতান আবুল হাসান মুঘলদের বিরুদ্ধে মারাঠা ও বিজাপুরকে সমর্থন দিয়ে সম্রাটের দৃষ্টিতে পড়েছিলেন। তাই সম্রাট আওরঙ্গজেব 1685 খ্রিস্টাব্দে গোলকোন্ডা আক্রমণ করেন। সুলতান পরাজিত হয়ে গোলকোন্ডা দুর্গে আশ্রয় নিলে সম্রাট আওরঙ্গজেব স্বয়ং 1687 খ্রিস্টাব্দের 7 ফেব্রুয়ারি দুর্গ অবরোধ করেন। 8 মাস অবরোধের পরও দুর্গ অধিকৃত না হওয়ায় উৎকোচ অর্থাৎ ঘুষ দিয়ে গোলকোন্ডার প্রধানমন্ত্রী আবদুল্লাহ পনির দুর্গের ফটক খোলার ব্যবস্থা করেন। নিরুপায় হয়ে সুলতান আবুল হাসান আত্মসমর্পণ করলে তাকে বার্ষিক 50,000 টাকা বৃত্তি দিয়ে দৌলতাবাদ দুর্গে অবরুদ্ধ রাখা হয়। গোলকোন্ডা মুঘল সাম্রাজ্যভুক্ত হয়। তৃতীয় পর্যায়, মারাঠাদের বিরুদ্ধে পুনরায় অভিযান। বিজাপুর ও গোলকোন্ডা জয়ের পর আওরঙ্গজেব পুনরায় মারাঠাদের দিকে নজর দেন। নবনিযুক্ত মুঘল সামরিক অধিনায়ক মোকাররম খান সঙ্গমেশ্বর থেকে শম্ভুজিকে বন্দী করেন। 1679 খ্রিস্টাব্দে 23 মার্চ শম্ভুজিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মুঘলরা মারাঠা রাজধানী রায়গড় অধিকার করেন। শম্ভুজির পুত্র শাহুকে বন্দী করা হয়। ত্রিলোচনপল্লী ও তানজুরে হিন্দু রাজারা আওরঙ্গজেবের আনুগত্য স্বীকার করে নেয়। তবে তখনও মারাঠা প্রতিরোধের অবসান ঘটেনি। শিবাজির পুত্র রাজা রাম মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখেন। এই সময় মুঘলরা জিঞ্জির 1659 খ্রিস্টাব্দে দুর্গসহ মারাঠাদের বেশ কিছু দুর্গ দখল করে বটে, তবে রাজা রামের নেতৃত্বে মারাঠারা গেরিলাদের তাদের ব্যতিব্যস্ত করে রাখে। 1700 খ্রিস্টাব্দে রাজা রাম মৃত্যুবরণ করলে তার বিধবা স্ত্রী তারাবাই
শিশুপুত্র তৃতীয় শিবাজীর নামে শাসনভার গ্রহণ করেন। প্রখর বুদ্ধিসম্পন্ন এই তারাবাই মারাঠাদের সংঘবদ্ধ করে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। আওরঙ্গজেবের অনেক চেষ্টা করে মারাঠাদের নির্মূল করতে ব্যর্থ হন। এখানে তোমরা কি বলে 1700 রাজা রাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1700 খ্রিস্টাব্দে এর নিচে আন্ডারলাইন করবেন। আর রাজা রামের স্ত্রীর নাম কি ছিল? তারাবাই। এটা নিচেও আন্ডারলাইন করবে। দাক্ষিণাত্য নীতির ফলাফল। প্রথমত, দাক্ষিণাত্য বিজয়ের ফলে সম্রাট আওরঙ্গজেব কাবুল থেকে চট্টগ্রাম এবং কাশ্মীর হতে কাবেরী পর্যন্ত এক বিশাল বিস্তৃত সাম্রাজ্যের অধিপতি হলেন। ইতিপূর্বে অন্য কোনো মুঘল সম্রাট আর এরূপ বিস্তৃত সাম্রাজ্যের অধিপতি হতে পারেনি। তবে এত বিশাল সাম্রাজ্যের পরিচালনা ও সর্বত্র সুশাসন প্রতিষ্ঠা একটি বড় সমস্যা হয়ে দেখা দেয়। উপরন্তু এর ফলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। ঐতিহাসিক এডওয়ার্ড গিবন বলেন, দাক্ষিণাত্যে রাজধানী থেকে বেশ দূরে হওয়ায় কেন্দ্রীয় শাসনে বেশ শৈথিল্য দেখা দেয়। এই দাক্ষিণাত্যের উপর ইনভার্টেড কমা দিবে আর শৈথিল্য দেখা দেয় দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। ফলে উত্তর ও মধ্য ভারতে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। দ্বিতীয়ত, দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে সাম্রাজ্যের অর্থনীতির সংকট দেখা দেয়, কৃষি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে এবং ব্যবসা বাণিজ্যের নিম্নগতি হতে থাকে। ফলে রাজকোষের উপর দারুণ চাপ পড়ে। এর ফলে সৈন্যদের বেতন বকেয়া পড়ায় সাম্রাজ্যে সেনা বিদ্রোহের পরিস্থিতি তৈরি হয়। তৃতীয়ত, দাক্ষিণাত্যে দীর্ঘ 25 বছর যুদ্ধে বহু সৈন্য প্রাণ হারায়। মারাঠাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের ব্যর্থতায় মুঘল বাহিনীর সামরিক ক্ষমতা, দক্ষতা ও আত্মপ্রত্যয় হ্রাস পায়। চতুর্থত, উত্তর ভারতের সম্রাটের দীর্ঘ অনুপস্থিতিতে সেখানে তার প্রভাব হ্রাস পায়। উত্তর ও মধ্য ভারতে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। মুঘলদের বিরুদ্ধে মারাঠাদের প্রতিরোধ যুদ্ধে উৎসাহিত হয়ে আফগান, শিখ, জাট, মেওয়াট ও রাজপুতরা চারদিক থেকে মাথা তুলে দাঁড়ায়। মুঘলদের বিরুদ্ধে তাদের বিদ্রোহ সাম্রাজ্যের ভিত্তিমূলকে দুর্বল করে দেয়। সার্বিক বিবেচনায় দেখা যায়, দাক্ষিণাত্যে সাম্রাজ্যের জন্য ইতিবাচক ফল বয়ে আনেনি। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলে, দাক্ষিণাত্যে সম্রাটের খ্যাতি ও দেহের সমাধিস্থল ছিল। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করবে, খুব গুরুত্বপূর্ণ। সেটা দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। আর ঐতিহাসিক যদুনাথ সরকার বলেন, স্প্যানিশ কত নেপোলিয়নকে যেভাবে ধ্বংস করে আওরঙ্গজেবকে অনুরূপভাবে দাক্ষিণাত্য ক্ষত ধ্বংস করে। এইটাও খুব গুরুত্বপূর্ণ লাইন, আন্ডারলাইন করবে। এই দুইটা ভিনসেন্ট স্মিথের উক্তি এবং যদুনাথ সরকারের উক্তি দুইটাই কি তোমাদের সৃজনশীল প্রশ্ন হয়। পঞ্চমত, দাক্ষিণাত্য বিজয়ের পর সম্রাট দাক্ষিণাত্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তাই সার্বিক সাম্রাজ্যের উন্নতির দিকে তিনি মনোযোগ দিতে পারেননি। ফলে সাম্রাজ্যের ভিত যেমন নড়বড়ে হয়ে পড়ে, তেমনি কৃষ্টি ও সভ্যতার বিকাশও বাধাগ্রস্ত হয়। বহু নির্বাচনী প্রশ্ন। আওরঙ্গজেব কত সালে দাক্ষিণাত্যের সুবাদার হন? 1636 সালে। আর 2, আওরঙ্গজেবের সাম্রাজ্য কয়টি সুবায় বিভক্ত ছিল? উত্তর 21টি। 3, কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হয়? উত্তর আওরঙ্গজেবকে। 4, আওরঙ্গজেবের বিখ্যাত সেনাপতির নাম কি ছিল? মীর জুমলা। 5, সতনামী কারা? ভারতের পাটিওয়ালা ও মেওয়াট অঞ্চলের একটি ধর্মীয় সম্প্রদায়। 6, আওরঙ্গজেবের আমলে সতনামী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? উত্তর বীরবান নামের একজন ধর্মপ্রচারক। 7, কাকে পরাজিত করার মাধ্যমে বাংলায় মুঘল আধিপত্য প্রতিষ্ঠিত হয়? উত্তর ভূঁইয়া ঈসা খানের পুত্র উসমানকে পরাজিত ও নিহত করার মাধ্যমে। 8, কে চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন? উত্তর শায়েস্তা খান। 9, ভারতে মারাঠা অভ্যুত্থানে মহানায়ক কে ছিলেন? শিবাজী। 10, মুঘল কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রে কে ছিলেন? উত্তর সম্রাট। 11, মুঘল যুগের প্রধান বিচারপতিকে কি বলা হয়? উত্তর কাজী কুজ্জাত। 12, আকবরের সময় প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তির পদ কি ছিল? উত্তর ভকিল। 13, পরগনা কি? উত্তর স্বেচ্ছায় শাসন ব্যবস্থায় সরকারের পরবর্তী প্রশাসনিক ইউনিট। 14, কোন সম্রাট আওরঙ্গজেবের কল্যাণকামী পদক্ষেপ গ্রহণ করেন? উত্তর জনদুর্ভোগ লাঘব করার জন্য। 15, সম্রাট আওরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর 1707 খ্রিস্টাব্দে 3রা মার্চ, 90 বছর বয়সে। 16, সম্রাট আওরঙ্গজেবের দেহের সাম্রাজ্যের সমাধিস্থল ছিল? উত্তর দাক্ষিণাত্য নীতি। 17, সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকাল কত খ্রিস্টাব্দ পর্যন্ত? 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। 18, বাদশাহী মসজিদ কোথায় নির্মাণ করা হয়? উত্তর লাহোরে। 19, মুঘল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ বা দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। 20, মুঘল সম্রাট আওরঙ্গজেবের লিখিত চিত্র নথিপত্র কি নামে সংকলিত হয়েছে? উত্তর আদা-ই-জাহাঙ্গীর
আওরঙ্গজেব নামে। 21 সম্রাট জাহাঙ্গীর আওরঙ্গজেবকে কোথায় সমাহিত করা হয়? উত্তর দৌলতাবাদে। 22